সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। জি তাহলে স্যার। আমরা দেখি একটু করি তাহলে। তাহলে বেসিক পার্থক্য কি? এনার্জি নিয়ে চিন্তা করার দরকার নেই আমার। যদি ভর ম্যাস যদি বাউন্ডারি ক্রস না করে তাহলে সেটা ক্লোজ সিস্টেম। যেটা আমি বলতেছিলাম যে তোমাদের ধরো যে আমি ঠিক 9টার সময় ক্লাসরুমে গেলাম, গিয়ে তোমরা যা ঢুকছো সেটাতে আমি দরজা বন্ধ করে দিলাম সব। এখন কেউ ভিতরে ঢুকতে পারছে না, তাইলে আমরা ক্লোজ সিস্টেম হয়ে গেলাম। আর যদি আমি দরজাটা খুলে রাখি, তোমার আসতেছো হেলে দুলে 9টা 9:15 9:30 পর্যন্ত, তাহলে এই সিস্টেমটা ওপেন সিস্টেম। আবার কেউ বেরিয়ে গেলা, ঠিক আছে। এখন এনার্জি ব্যালেন্সে কি পার্থক্যটা হবে? সেটা হলো যে আমার ওপেন সিস্টেম দুইটার জন্য ইকুয়েশন অলমোস্ট সেম। অনলি পার্থক্য হলো, আমি এখানে যাই স্লাইড থেকে দেখাই। হুম, আচ্ছা, এই ইকুয়েশনটা কিসের জন্য? যে ইকুয়েশনটা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কেমনে বুঝলা? যে এই যে ডেল্টা এইচ, আর ক্লোজ সিস্টেম হলে এটা হবে ডেল্টা ইউ। ইউ। বাকি সব এক, ঠিক আছে। বাকি সবকিছু জি স্যার। সেম। আর একটা জিনিস কি বলছিলাম, যে আমার এই সিস্টেম বাউন্ডারির মধ্যে যা ঢুকবে সব পজিটিভ, আর যা বেরোবে সব নেগেটিভ। ইনগুলা সব পজিটিভ ইকুয়েশনে, আর আউট যা হবে সব নেগেটিভ। তোমার টাকা পকেটে ঢুকতেছে, তোমার ব্যালেন্স বাড়তেছে যোগ, আর তোমার যা খরচ হয়ে যাচ্ছে সেটা মাইনাস হয়ে যাচ্ছে নেগেটিভ। ঠিক আছে, সেম টাইপের ঠিক আছে। আর হলো এখানে যে আমার এগুলো তো তোমার জানো টার্মগুলো, ইকে হলো কিনেটিক এনার্জি, যেটা কাইনেটিক এনার্জি চেঞ্জ থেকে আসবে। এটা হলো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ থেকে আসবে। ইউ হলো হিট, কোনো কিছু ঢুকতেছে কিনা বেরোচ্ছে সেটা। আর ডাব্লিউ এস হলো শ্যাফট ওয়ার্ক। আর ডেল্টা এইচ হলো আমার চেঞ্জ ইন এনথালপি। আর ডেল্টা ইউ যদি থাকে ক্লোজ সিস্টেমে, তখন ক্লোজ সিস্টেমের জন্য ইকুয়েশনটা সিম্পলি এটা হবে, সমান সমান কিউ প্লাস ডাব্লিউ এস। শুধু আসলে এতটুকুই না, আরেকটু পার্থক্য আছে। ক্লোজ সিস্টেমে যেহেতু ক্লোজ, তাহলে ইন আর আউট আমি পাবো কোথায়? ওপেন সিস্টেমে না ইন আর আউট পেলাম, বিয়োগ করে দিছো তুমি এখানে আউট থেকে ইন। বিয়োগটা অলওয়েজ আউট থেকে ইন। ক্লোজ সিস্টেমে তুমি ইন আউট করতে গিয়ে পাবা, বলো কে বলতে পারবা? স্যার ফাইনাল আর ইনিশিয়াল। ইনিশিয়াল ইয়েস। আর ফাইনাল। তার মানে ক্লোজ সিস্টেমে আর একটা পার্থক্য কি হলো, যে আমার এই সিস্টেমটা ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়াল। আর এটা ফাইনালি গিয়ে ফাইনালি গিয়ে কি হলো? তখন পার্থক্য হবে ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ যাবে। আর ওপেন সিস্টেম হলে তখন কিন্তু ওইটা লাগে না, তখন ইন আর আউট থেকে হবে। যেমন আমরা ইকুয়েশন দেখে আসি এখানে, এ দেখো, এটা হলো ক্লোজ সিস্টেমের জন্য যে ডেল্টা ইউ, এই যে এখানে আছে ক্লোজ সিস্টেম, দেখো এখানে কিন্তু ফ্লোরেট নাই, নিচেরটা দেখো ফ্লোরেট আছে, ডট দেওয়া। ফ্লোরেট মানে কন্টিনিউয়াসলি এটা চলতেছে। তো তখন তোমার এখানে দেখো, এই যে এম আউট এম ইন যদিও বলছে, এখানে এখানে দেখো এম আউট এম ইন যদিও বলছে, আসলে এটা ইনিশিয়াল এবং ফাইনাল বলতে হবে। এখানে একটু টার্মিনোলজি বইয়ের মধ্যে এভাবে লিখছে, কিন্তু আসলে এটা ইনিশিয়াল ফাইনাল। আউট বলতে এখানে ফাইনাল। আর পরের গুলো ঠিক আছে, এখানে আউট আউট আর ইন ঠিক আছে। বোঝা গেল? তাহলে ক্লোজ সিস্টেমে কোনো ম্যাচ জি স্যার। ইউজ করবে না। আর ইনিশিয়াল কন্ডিশনে কি হয়েছে, ফাইনাল কন্ডিশনে কি ছিল, এই দুইটার বিয়োগ ফল হিসাবে ইকুয়েশনটা কাজ করবে। আর ওপেন সিস্টেমে হলো ইন আর আউট সিস্টেম কাজ করবে, যেটা আমরা নর্মালি যেভাবে সব অঙ্ক করতেছি সেই কনসেপ্টে কাজ করবে। আর হলো যত কিছু ইন সবই হলো পজিটিভ, আর যত কিছু আউট সবই হলো নেগেটিভ। এখন যদি কিউ, অনেকে বলছে যে ডাব্লিউ এস কে অলওয়েজ স্যার নেগেটিভ হবে শ্যাফট ওয়ার্ক হলে, সেটা এখন দেখো সেটার একটা উত্তর দিই। কে জানি এটা প্রশ্নটা করছে। ধরো আমার একটা সিস্টেম তাহলে এটা, এখানে কিউ ডট কি কিউ ইন মাইনাস কিউ আউট। কিউ ডট সাধারণত ইন আউট হয় না। এই ধরুন ডেল্টা নাই, দেখো এখানে ডেল্টা দিছে, এখানে কি ডেল্টা আছে? বাট তোমার যদি দুইটা থাকে,
তোমার প্রশ্নটা খারাপ না। এই দুইটা কিউ যদি থাকে, একটা কিউ ঢুকতেছে আর একটা কিউ বেরিয়ে যাচ্ছে, ইয়েস, তখন তোমার ইনটা যোগ দিতে হবে, ওটা বিয়োগ দিতে হবে। স্যার একটা কোশ্চেনে এমন একটা প্রবলেম ছিল যে হিট ট্রান্সফারের ইসে যে ওখানে কিউ ইন মাইনাস কিউ আউট করছিল। হ্যাঁ, যদি And ওরকম থাকে satisfaction. তাহলে তোমার তাই করতে হবে। তবে এখানে কিন্তু ইকুয়েশনে দেখো এই একটা কিউ দিছে, মানে আলটিমেটলি আসলে নেট কিউ কতটুকু সেটা। জি স্যার। ঠিক আছে, তো এখন ওই ইয়াটাতে আসি। ধরো যে এটা একটা সিস্টেমের টারবাইন আছে এদিক দিয়ে, এটা এটা টারবাইনের শ্যাফট, এটা আর একটা ইয়াকে ঘুরাচ্ছে এদিকে। ধরো এদিকে পিছনে আর একটা সিস্টেম আছে। এখন এখানে কিন্তু দুইটা সিস্টেম হয়ে গেল। একটা হলো এটা একটা সিস্টেম, এখানে হয়তো তো কিছু ঢুকতেছে বেরোচ্ছে, যাই হোক। আর একটা হলো সিস্টেম হলো এটা। এটা যদি শ্যাফট ওয়ার্ক যদি এই মাঝে হয়, তাহলে এই সিস্টেমের জন্য প্রথম সিস্টেমের জন্য শ্যাফট ওয়ার্কটা মাইনাস বেরিয়ে যাচ্ছে, তাই না? পরের সিস্টেমের জন্য কি হবে? শ্যাফট ওয়ার্ক যদি ঢুকে কোনো কিছু ঘুরাচ্ছে সে, প্লাস। তাহলে প্লাস হবে। এই ধরনের প্রবলেম তোমাদের থাকবে না, বাট এটা একজন প্রশ্নটা করছে যে অলওয়েজ ডাব্লিউএস নেগেটিভ হবে কিনা। ডাব্লিউএস বেশিরভাগ ইয়েস, বেশিরভাগ প্রবলেমে তোমার নেগেটিভ তোমাদের লেভেলে যেগুলো আছে। বাট যদি কখনো শ্যাফট ওয়ার্কটা ভিতরে ঢুকে, মানে বাইরের থেকে ভিতরে কাজ করা হচ্ছে, যেমন এটা টারবাইন ঘুরতেছে, টারবাইন আলটিমেটলি কি করে? আমরা পাওয়ার সিস্টেমে কি করি, টারবাইন কি করে, একটা জেনারেটরকে ঘুরায়, ঘুরাইলে তখন বিদ্যুৎ উৎপন্ন হয়। তা আমার যদি এটা যদি বাম দিকেটা যদি টারবাইন হয়, এটা যদি টারবাইন হয় আর এটা যদি জেনারেটর হয়, মানে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে যেটা থাকে, তোমরা হয়তো বেসিক ফিজিক্সেও পড়ে থাকতে পারো এগুলো, হয়তো ইলেকট্রিক্যাল ইয়াতে। তাইলে হবে কি, এই টারবাইনের ক্ষেত্রে এখানে ওয়ার্কটা বাইরে হয়ে যাচ্ছে, মাইনাস হবে। আর জেনারেটরের ক্ষেত্রে ওয়ার্কটা ঢুকতেছে, তার কারণ কোনো এই এই জিনিসটাকে তুমি ঘুরাচ্ছ এই শ্যাফটটা দিয়ে, এই শ্যাফটটা ঘুরতেছে, এই জেনারেটরটা ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বুঝতে পারলাম? জি স্যার। এই টাইপের এত ঝামেলার জিনিস থাকবে না, তোমাদের চিন্তা করো না। আচ্ছা, যাই হোক, তাইলে স্যার তাহলে ডাব্লিউএস টা টারবাইনের ক্ষেত্রে পজিটিভ আর হুম, ওয়াটার সিস্টেমের বা যে সিস্টেম ওইটার জন্য নেগেটিভ। টারবাইনের জন্য আমি কি পজিটিভ বললাম? ডব্লিউএস টারবাইন থেকে কি হচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে না? ও জি স্যার। বেরিয়ে গেলে নেগেটিভ, সোজা কথা। যা কিছু বের হয়ে যাবে সিস্টেম থেকে, তোমার বাউন্ডারি থেকে, সেটা নেগেটিভ। আর যা কিছু সিস্টেমে ঢুকবে সব পজিটিভ। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তোমার তো মানে এটা কি হইলো, কি আছে না আছে চিন্তা করার দরকার নেই। অ্যাড হইলে পজিটিভ, বাইরে হয়ে গেলে নেগেটিভ। ওকে স্যার। ওকে, এখন জি দেখো, স্যার। তোমার যদি এই টাইপের অঙ্ক করতে হয়, এখানে কতগুলা এই টার্মিনোলজি গুলা, যে ডেল্টা ই কে তোমরা বাইর করে শিখছো হাফ এম বি স্কোয়ার থেকে, এই যে হাফ এম বি স্কোয়ার, প্রোডাক্ট সাইডে কত, ফিট সাইডে কত, তাহলে ডেল্টা ই কে বাইরে গেলো। এটাও এই যে এমজিএইচ, সিম্পলি পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ, এটা অনেক ইয়ার থেকে হাই স্কুল ফিজিক্স থেকে পড়ে আসছো। সেটাও প্রোডাক্টের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত, ফিডের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত, সাম করে করে বেরিয়ে গেল। আর তাহলে বাকি থাকলো ডেল্টা এইচ। ডেল্টা এইচটা ক্যালকুলেশনে মেইনলি ডেল্টা এইচ আর ডেল্টা ইউ। ডেল্টা এইচ হলো তোমার, যে আমার এখানে দুটো অংশ থাকে, আমরা এটা বলছিলাম ক্লাসে, যে একটা হলো লেটেন্ট হিট আর একটা হলো সেন্সিবল হিট। সেন্সিবল হিটটা সেন্স করা যায়, লেটেন্ট হিটটা সেন্স করা যায় না। সেন্সিবল হিট কিভাবে সেন্স হয়, যে আমার টেম্পারেচার চেঞ্জ হয়, T1 থেকে T2 এটা আছে। লেটেন্ট হিটে কি হয়, টেম্পারেচার চেঞ্জ হয় নাকি লেটেন্ট হিটে? না স্যার, ফেজ হয় চেঞ্জ না, হয়। লেটেন্ট হিটে ফেজ চেঞ্জ হয়। আমরা বলছিলাম যে কোনো একটা জিনিসের এনথালপি চারটা জিনিসের উপর নির্ভরশীল। ফাংশন অফ কি, ওটা কোন ম্যাটেরিয়াল, যেমন ওয়াটার হলে একরকম, লোহা হলে আর এক রকম। এটা ফেজ কি, এটা সলিডে আছে না লিকুইডে আছে না কি অবস্থায় আছে, এটা টেম্পারেচার কত, এটা প্রেসার কত, এই কয়েকটা জিনিসের উপর এনথালপিটা ডিপেন্ডেন্ট। তো যেই তুমি পানি বলে ফেললা, সে পানির এনথালপি করবা, তখন কি ম্যাটেরিয়াল ফিক্সড হয়ে গেল, আউট হয়ে গেল ফাংশন থেকে। তাহলে পরে তোমার লাগবে কি, ফেজ লাগবে, টেম্পারেচার লাগবে, প্রেসার লাগবে। এখন যদি তুমি বলো এটা লিকুইড ওয়াটার, তাহলে ফেজ আউট হয়ে গেল। অথবা বললা ভেপার, তাহলে ফেজটা চলে গেল। তারপর টেম্পারেচার বললে, টেম্পারেচার যদি চেঞ্জ থাকে, তাহলে সেন্সিবল হিট হিসাব করতে হবে,
সেন্সিবল হিটটা আসবে কোত্থেকে? সেন্সিবল হিটের ইকুয়েশন হলো সিপি ডিটি ইন্টিগ্রেশন T1 থেকে T2, যে টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে সেটা। অথবা এই ইকুয়েশনটাকে আমরা লিখছিলাম এই T1 থেকে T2 সিপিডিটি, এই ইকুয়েশনটাকে তোমরা এভাবে লিখতে পারো যে টি রেফারেন্স থেকে T2 সিপিডিটি মাইনাস টি রেফারেন্স থেকে T1 সিপিডিটি। এই ইকুয়েশনটাও লেখা যায়, তাই না? এটা তোমার ক্যালকুলাস থেকে লেখা যায়। এটা আমি ক্লাসে দেখাইছিলাম, আশা করি তোমরা না বোঝার কোনো কারণ নেই। তুমি শুধু এই যে লিমিট যেহেতু চেঞ্জ করে দিচ্ছ নিচে, জি স্যার। চেঞ্জ করে লিখছি শুধু আমরা, আর এখানে যেহেতু T1টাকে উপরে নিয়ে গেছি নিচ থেকে, এই জন্য মাইনাস হয়ে গেছে। এই এখন থাকলো কি আরেকটা কি হলো প্রেশার। প্রেশারের চেঞ্জ হলে কি হবে, তাহলে এই কটা জিনিসের আমার মাথায় রেখে ক্যালকুলেশন অলওয়েজ করতে হবে আমাকে, ঠিক আছে? ইয়ার জন্য ল্যাটেন্ট হিট হলে, ল্যাটেন্ট হিটে তো টেম্পারেচার নাই, টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে আমি সিপিডিটি এই যে ইকুয়েশন লিখছি T1 থেকে T2, এটা ব্যবহারই করতে পারবো না, কারণ একই টেম্পারেচার। লিমিট যদি তুমি নিচে আর উপরে একই রাখো তাহলে তো ভ্যালু জিরো, একই যদি লিমিট থাকে, তুমি তো কিছু নড়ো নাই। এই জন্য ল্যাটেন্ট হিট পাওয়া যাবে কোত্থেকে? ল্যাটেন্ট হিট আমরা সাধারণত টেবল থেকে বের করব, ঠিক আছে? টেবল থেকে না পাইলে ওই যে আমরা এস্টিমেশন করার কিছু নিয়ম শিখছি। এখন আমরা আর দু একটা জিনিস আসি, যেটা সিম্পল জিনিস। যেমন আমরা এটাই বলছিলাম ক্লাসে যে আমি পানিকে হিট করতেছি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, যদি এটা নেই আর টেম্পারেচার হিট করতে থাকি, তাহলে এটা কার্ভটা এরকম হবে, টেম্পারেচারের কার্ভ, যে 25 থেকে এটা বাড়লো 100 পর্যন্ত এরকম গেছে। তারপরে দেখবো যে এখানে কি দেখবো যে আর টেম্পারেচার বাড়তেছে না, কনস্ট্যান্ট হয়ে গেছে 100তে গিয়ে। আর কতক্ষণ কনস্ট্যান্ট থাকবে? যতক্ষণ পর্যন্ত এখানে লিকুইড থাকবে। সব লিকুইড যখন ভ্যাপার হয়ে যাবে অনলি তখন এই টেম্পারেচার বাড়া শুরু হবে। তার আগ পর্যন্ত তুমি কিন্তু টেম্পারেচার বাড়াতে পারবে না। যত হিট দিবা এখানে, সে ওই লিকুইডটাকে ভ্যাপার বানাচ্ছে এই অংশে। তাইলে এই অংশটা, প্রথম অংশটা, এটা এখানে কত যতটুকু হিট সেটা ক্যালকুলেট করতে হবে সিপিডিটি করে, এই 25 থেকে 100। এখানে ক্যালকুলেট হবে ল্যামডা ভি থেকে এলভি, ল্যাটেন্ট হিট ভ্যাপোরাইজেশন। এখানে ক্যালকুলেট হবে সিপি থেকে বলো, সিপি ওয়াটার, এবার ভ্যাপার, এটার ডিটি, এই ইন্টিগ্রেশন। আর এখানে সিপি ওয়াটার লিকুইড ছিল, প্রথম অংশে সিপি ওয়াটার লিকুইড, এরপরে ল্যাটেন্ট হিট, এরপরে সিপি ওয়াটার ভ্যাপার, এটার ইন্টিগ্রেশন সে এখানে 5000 দেখানো হয়েছে, 100 থেকে 5000 পর্যন্ত যাবে। এইভাবে করতে হবে। বাট তোমরা হাই স্কুলে হয়তো করছো এইভাবে, দেখো এমসিপি CP1 T2 মাইনাস T1 CP2 হাই স্কুলে করছো এইভাবে, MS ডেল্টা থেটা, এই ইকুয়েশনটা ব্যবহার করছি আমরা। থেটা না বলে টেম্পারেচার বলছি, আর এস না বলে সিপি বলছি। কিন্তু এখানে স্কুলে থাকতে যেটা হয়েছে যে এসটাকে কনস্ট্যান্ট ধরছিল তোমরা, সিপিটাকে। আমরা এখন আর এটাকে কনস্ট্যান্ট ধরতেছি না, আমরা এখন এটাকে বলছি যে এটা টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, এই জন্য ইন্টিগ্রেশন করতে হচ্ছে। এটা কনস্ট্যান্ট হলেই তখন কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলে তখন এই ইকুয়েশনটাই আসবে, এই ইকুয়েশনটাই আসবে, যেই তুমি এটা কনস্ট্যান্ট ধরতে পারবা। সিপি বাইরে চলে আসলো, আর ডিটির পরিবর্তে তুমি T2 মাইনাস T1 লিখে দিলা, ঠিক আছে? তাহলে বেসিক জিনিস হলো এটা। এখন আমরা হাইপোথেটিক্যাল প্রসেস পাতের ব্যাপারটা কেউ কেউ জানতে চাইছে, আমরা ক্লাসে যে এক্সাম্পলটা করছিলাম সেটা দিয়ে একটু বুঝাই দিই, যেহেতু এইখানে আসি আমরা। এখানে কি বলছে দেখো, বলছে যে আমার আইস আছে 5 কেজিটা, আপাতত ভুলে যাবো, এটা আমি পরে 5 দিয়ে গুণ করো, মানে 1 কেজির জন্য আমরা হিসাব করি। বলছে আইস আছে 5 ডিগ্রি -5 ডিগ্রিতে আর 1 অ্যাটমসফিয়ারে। এটাকে আমরা বানাবো কি ভ্যাপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড 5 অ্যাটমসফিয়ার। এখন আমি এটা কিভাবে এই প্রবলেমটা সলভ করব? আমি যদি, তুমি যদি বলতো আচ্ছা এটা টেম্পারেচার -5 থেকে 300 ডিগ্রিতে উঠছে, কেউ যদি এরকম ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে চায় যে সিপি -5 থেকে 300, এটা করা মানে আমার এতক্ষণ আমরা যা পড়ছি সেই অনুযায়ী এটা হওয়া উচিত। কিন্তু আছে এখানে এইটা তখনই ভ্যালিড যখন এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে কোনো ফেজ চেঞ্জ হবে না। তাহলে তুমি সিপি পাবা কোথায়?
আইসের সিপি একরকম, ওয়াটার লিকুইডের একরকম, ভ্যাপারের আরেক রকম। তো সিপি তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি করি, যেহেতু আমি এটা জানি না এবং এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে, এই লিমিটের মধ্যে অনেক ফেজ চেঞ্জ আছে, আমার দেখতে হবে এখানে কোনো ফেজ চেঞ্জ আছে কিনা। ফেজ চেঞ্জ থাকলে এই ইন্টিগ্রেশনটা আমি করতে পারবো না। তখন আমরা কি করলাম, এবং আরো একটা ঘটনা হলো যে এখানে প্রেশারও চেঞ্জ হয়েছে, 1 অ্যাটমসফিয়ার এখানে 5 অ্যাটমসফিয়ার। তো আমরা যেটা করলাম, এই জিনিসটাকে কয়েকটা ধাপে করলাম। শুরু করলাম এটা দিয়ে, আমি জানি যে ওয়াটারটা আইস সলিড অবস্থায় ছিল, সলিড থেকে আমি সলিডেই আসলাম 0 ডিগ্রিতে। তাহলে আমরা জানি 0 ডিগ্রিতে গিয়ে এটা লিকুইড হবে। লিকুইড আসলো 0 ডিগ্রি 1 অ্যাটমসফিয়ার, সরি। তারপরে কি হলো, যে এখন সে লিকুইড থেকে টেম্পারেচার বেড়ে বেড়ে আমি 100 ডিগ্রি পর্যন্ত যাইতে পারবো। তাহলে এই জায়গাটা হবে সিপি ডিটি করতে পারবা তুমি ইন্টিগ্রেট করে, -5 থেকে 0। এই সিপিটা কিসের সিপি? সিপি আইস, ঠিক আছে। এটা কি? এটা হলো ডেল্টা এইচ এম মেল্টিং, এটা হলো এনথালপি, ল্যাটেন্ট হিট অফ মেল্টিং যেটা, ঠিক আছে। এইখানে করতে পারবা কি সিপি ডিটি, এই সিপিটা কিসের? ওয়াটার কি? ওয়াটার, লিকুইড ওয়াটার, লিকুইড। 0 থেকে 100। এখানে আবার লিকুইড ওয়াটার 100 থেকে ভ্যাপার 100 হয়েছে। আমরা জানি যে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে ওয়াটারের বয়লিং পয়েন্ট 100, এই জন্য 100তে ভ্যাপার হয়ে গেল। তাহলে এখানে আবার আসবে কি ডেল্টা এইচ ভি আসবে, হিট অফ ভ্যাপরাইজেশন। তারপর এই ব্যাপারটা এখান থেকে 100 থেকে 300তে গেল। প্রেসার কিন্তু আমি 1 অ্যাটমসফিয়ার রাখছি সব জায়গায়, কারণ আমার টেবলে যত ডাটা দেওয়া আছে সব 1 অ্যাটমসফিয়ার প্রেসারে ডাটা দেওয়া আছে। এখানে এসে আমি এটা পাবো আবার সিপি ডিটি করে। সিপি ড্রাইভার কিসের সিপি বলো? ওয়াটার কি? ওয়াটার ভ্যাপর। ব্যাপার ইন্টিগ্রেট করব 100 থেকে 300, তাহলে এই স্টেপ পেলাম। এখন আমি কি করলাম, এখন আমি ওয়াটার ভ্যাপার 300 থেকে 1 অ্যাটমসফিয়ার আছে, আমি এটাকে 300 থেকে 5 অ্যাটমসফিয়ার বানাইলাম। তাহলে ডেল্টা এইচ 6 এখানে কি হলো, টেম্পারেচার সেম থাকলো, প্রেশারটা শুধু চেঞ্জ হলো। তাহলে এখানে কার মনে আছে ডেল্টা এইচ 6 কি হবে? ভিডেলপি। ভিডেলপি হবে 0। আমরা কি বলছিলাম, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমার যদি গ্যাসিয়াস সিস্টেম হয়, আইডিয়াল গ্যাসের জন্য টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, আইসোথার্মাল কন্ডিশন দেখো 300 আছে, তাইলে প্রেসার চেঞ্জ হইলে এটা রিয়া হলো 0, এটা রিয়া হবে 0 আইডিয়াল গ্যাস ধরলে। গ্যাসিয়াস সিস্টেম আইডিয়াল আর রিয়াল হোক, অসুবিধা নেই, তোমরা আইডিয়াল ধরে নাও সব গ্যাসকে। আর যদি এটা সলিড অথবা লিকুইড হয় তাইলে তখন হবে ভি ডেল্টা পি। এইখানে যেহেতু ওয়াটারটা ভ্যাপার হিসেবে আছে গ্যাসিয়াস ফর্মে, এই জন্য এটা 0। এটা আমি স্লাইড দেখাই এখানে, তোমাদের তো এটা ক্লাসে আলোচনা করা হয়েছিল। আমি একটু সলিড আর লিকুইডের ক্ষেত্রে যদি আমি এটা অ্যাজাম্পশন করে নিই 0, তাহলে কি কোনো সমস্যা হবে? মানে খুব তো বেশি বড় মান আসে না এক করার ক্ষেত্রে দেখছি। তুমি যদি সময় না পাও অ্যাজিউম করতে পারো, হয়তো 1-2 নাম্বার কাটা যাবে। যে কোর্সে অ্যাজাম্পশন না করে তাকে তো ফেয়ার ইয়াটা দিতে হবে, তাই না? আচ্ছা, আমার এখানে স্যার আমরা আইসিএস সিপিটা কই পাবো? এটা তো বইতে নাই। কোনটা? -5 ডিগ্রি সেলসিয়াস। জি স্যার। বইতে না থাকলে দেওয়া থাকবে প্রবলেমে। জি স্যার। তোমাকে তো আর ডাটা মুখস্থ করতে বলা হয় নাই। আমার ডাটা মুখস্থ, তুমি বলছি যে ডাটা মুখস্থ করার কোনো দরকার নেই, রাইট? আমরা এখানে এই যে এখানে আছে, এই দেখো এই স্লাইডটা আমি দিয়ে দিয়েছিলাম, রাইট? তোমাদের এই যে ডেল্টা এইচ 0 আইডিয়াল গ্যাস, গ্যাস ইজ ক্লোজ টু আইডিয়াল অলমোস্ট 0, আর বি হ্যাড ডেল্টা পি হলো সলিড লিকুইডের ক্ষেত্রে, ঠিক আছে। আর এটার জন্য একই ইয়া। তাহলে মেইন ইয়াটা হলো, এটা আমরা মতো ইয়াতেও দেখাইছিলাম, এই যে এখানে দেখাইছি। দেখো একটা জিনিস আছে, এ একটা সাবস্টেন্স T1 P1 থেকে T2 P2 তে গেছে। তো এটা দুইটাই চেঞ্জ হয়েছে, টেম্পারেচার প্রেসার দুইটাই চেঞ্জ হয়েছে। আমরা কি করব, একটাকে কনস্ট্যান্ট রাখবো। যেমন প্রথমে দেখাইছে T1টা কনস্ট্যান্ট, P1 থেকে P2 হয়েছে। তাহলে এ যদি গ্যাসিয়াস বা সলিড হয় তাহলে এটা ভি ডেল্টা পি করলেই হবে এখানে। আর গ্যাস হলে ডেল্টা এইচ 1টা 0 হয়ে যাবে।
আর পরের পার্টের জন্য টেম্পারেচার চেঞ্জ যেটা হয়েছে এর মধ্যে কোনো ফেজ চেঞ্জ না থাকলে সিপিডিটি করলেই হয়ে যাবে T1 থেকে T2 এখানে প্রেসার কনস্ট্যান্ট দেখো স্যার এখানে এইচ এর ভ্যালুটা কি মডুলাস নিব নাকি নেগেটিভ আসলে নেগেটিভটাই নিব? কেন মডুলাস নেবা নেগেটিভ হলে নেগেটিভই নিতে হবে এইচ এর মধ্যে বই কোনো- একটা ম্যাথে মানে P2টা ছিল হচ্ছে আমার ছোট, P1টা বড়, বাট মানে পজিটিভ ভ্যালুটাই নিছে। না না কোন বইয়ে তুমি আমার দেখাও এটা সেটা দিচ্ছে ওখানে কিছু একটা তোমাকে যেটা ইয়ে আছে অলওয়েজ তোমার আউট মাইনাস ইন ঠিক আছে বি অ্যাট P2 মাইনাস P1 এখান থেকে যা আসবে তাই দিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা জি স্যার। এখন তোমাদের দেখে আর কি এখানে ইয়া ছিল তাহলে আমরা এনার্জি ব্যালেন্সের এটা বললাম ইকুয়েশনের কথা আচ্ছা এক্সাম্পল 7.53 এনথালপি ক্যালকুলেশন এখানে একজনের একটা প্রশ্ন ছিল আচ্ছা এটা মনে হয় তোমার প্রশ্নটা যেটা বললা যে ইনলেটের ইয়া হলে কি হবে তো এটা তো তোমাদের উত্তর হয়ে গেল শ্যাফট ওয়ার্ক নেগেটিভ হবে কিনা এটাও আমি বলে দিছি অলরেডি ডাটা টেবল নিয়ে একটু বলবো আর রেফারেন্স স্টেট আর এক্সাম্পল 7.53 এখানে একজন প্রশ্ন করছিল যে অলওয়েজ এই ইয়া যোগ করতে হবে কিনা মানে স্যাচুরেশন টেম্পারেচার আর এই যে কারেন্ট আচ্ছা আমি ইয়াটা আগে বের করে দাঁড়াও অঙ্কটা আগে বের করি 7.53 এনার্জি ব্যালেন্স example 7.53 sorry আচ্ছা এক্সাম্পল 7.53 এটা এনার্জি ব্যালেন্স অন স্টিম টারবাইন ঠিক আছে এখানে দেখো কি বলছে স্টিম at 10 bar absolute and 190 degree superheat তোমার প্রবলেম স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে স্টিমটাকে বলছে সুপারহিটেড স্টিম ঠিক আছে 10 বার অ্যাবসলুট 190 ডিগ্রি সেন্টিগ্রেড সুপারহিট এটা মানেটা কি এটা যদি এটা না বলা শুধু এটা এইটুক কথা বলতো যে 10 বার অ্যাবসলুট at 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাইলে কি হইতো আর 190 সেন্টিগ্রেড অফ সুপারহিট তাইলে এটা কি হবে সুপারহিট বলার জন্য স্যাচুরেশন টেম্পারেচারটা যোগ করতে হবে। হ্যাঁ সুপারহিটের ডেফিনেশনটা কি সুপারহিটের ডেফিনেশন হলো যে আচ্ছা আমি এতে এই পাওয়ার পয়েন্টে যাই পাওয়ার পয়েন্টে গিয়ে লিখি এটা তাইলেই তোমাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে যে প্রশ্নটা করছে ঠিক আছে তাহলে বললো যে স্টিম at 10 bar pressure 10 bar and 190 degree superheat আর বললাম স্টিম at 10 bar and 190 degree centigrade temperature দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য এবার এই স্টিমের টেম্পারেচার হলো উপরেরটার জন্য টি স্টিম এটার টেম্পারেচার হবে যে 190 ডিগ্রি প্লাস টি স্যাচুরেশন কত স্যাচুরেশন 10 বার প্রেসারের স্যাচুরেশন টেম্পারেচার আর এটার জন্য টেম্পারেচার কত ডাইরেক্ট 190 ডিগ্রি সেন্টিগ্রেড বুঝতে পারছো দুটোর মধ্যে পার্থক্যটা জি স্যার
তাহলে ডিগ্রি সুপারহিট যদি বলে, ডিগ্রি সুপারহিট মানে এটা স্যাচুরেশন থেকে এতটা বেশি, তাহলে এটার এনথালপি ক্যালকুলেট করতে হবে স্যাচুরেশন টেম্পারেচার যোগ করে নিয়ে সেই টেম্পারেচারে এই টেম্পারেচারে এই টি স্টিমের যোগ করে নিয়ে, আর এটার এনথালপি ডাইরেক্টলি আসবে ডাইরেক্টলি at T equal to 190 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটার এনথালপি আসবে এই যে এইখানে আসবে এই টি স্টিম এই টেম্পারেচারে, যেটা যোগ করার পরে। তাহলে ডিগ্রি অফ সুপারহিটের ডেফিনেশনটা আমরা বলছিলাম, ডিগ্রি অফ সুপারহিট সমান সমান আমরা বলছিলাম যে এটা মানে এখনকার টেম্পারেচার, যে টেম্পারেচার আছে সেটা মাইনাস এটা স্যাচুরেশন টেম্পারেচার, এটা হলো ডিগ্রি অফ সুপারহিটের ডেফিনেশন। সেটাই কিন্তু এখানে আসছে। দেখো এই টেম্পারেচারটা আমরা বের করছি, দেখো এটাকে বের করছি কি করে, ডিগ্রি অফ সুপারহিট যোগ স্যাচুরেশন টেম্পারেচার। ডিগ্রি অফ সুপারহিট 90, 190 যোগ টি স্যাচুরেশন। ক্লিয়ার হলো যে এই প্রশ্নটা করছো? আচ্ছা, এখন আমরা আর কি দেখবো এখান থেকে একটু দেখি। আচ্ছা, রেফারেন্স স্টেটটা একটু, এটা আমরা রেফারেন্স স্টেটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ইয়া করে আমরা দেখি। আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, অলরেডি 11টার মতো বেজে যাচ্ছে। আচ্ছা, রেফারেন্স স্টেট, হ্যাঁ, তো যেটা বলতে যাচ্ছি আমি সেটা হলো রেফারেন্স স্টেটটা তোমার অলওয়েজ এনার্জি ব্যালেন্সের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা ইয়া, মানে খুবই ইম্পর্টেন্ট রেফারেন্স স্টেটটা লেখা। তোমার এখানে আমি দেখি কোথায় আছে, এক্সাম্পল আসে, এক্সাম্পল 8.36 ওয়েস্টেড বয়লার না। এখানে দেখো কি কি ছিল, 1 মোল গ্যাস, আমি যাকে এতে দেখি 500 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে পানি ছিল 25 ডিগ্রি 5 বার, এখানে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 5 বার স্যাচুরেটেড এন্ড 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই ধরনের যখন প্রবলেম হবে, তখন আমি যখন এই যে টেবলটা, তোমরা অলওয়েজ এই টেবলটা আঁকবা আগে। টেবলটা আঁকলে তোমার যেটা করতে পারবা, সাবস্টেন্স গুলো লিখতে পারবা, এই কলাম ক্লিয়ার লিখে ফেলতে পারবা, মোটামুটি এই কলামও লিখে ফেলতে পারবা। এরপরে এইটা লেখার আগে এই যে এই ভ্যালুগুলা, এই চিনের এই ভ্যালুগুলি, এই নীল কালি দিয়ে এটা লিখলাম, এগুলি লেখার আগে তোমার এই রেফারেন্স স্টেটটা লিখতে হবে। এটার উপর ডিপেন্ড করবে এটা কি হবে। তো এই পার্টিকুলার প্রবলেমে দেখো, কার্বন মনোক্সাইডকে ধরছে 500 ডিগ্রি সেন্টিগ্রেডের রেফারেন্স, CO2টাও 500 ডিগ্রিতে ধরছে, ঠিক আছে। এখন এবার 500তেই ধরতে হবে এমন কোনো কথা নাই। 500তে ধরাতে তার কি সুবিধা হয়েছে? সুবিধা হয়েছে সে ইনলেটে, দেখো ইনলেটে 500তে ঢুকছে CO আর CO2, তাহলে ইনলেটের এনথালপিটা যেটা রেফারেন্স, সেখানে কি রেফারেন্স পয়েন্টে কি হয়, যে এনথালপির মান কি হয়? 0 হয়। 0 হয়। যেমন আমি ক্লাসে বলছিলাম 0 পয়েন্টের ডিস্টেন্স কত, 0 পয়েন্ট থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স 0, মানে না আমি তো 0 পয়েন্ট, এরকম রেফারেন্স হলো সবকিছু 0। এখানে সুবিধা যেটা পাইছে এই জন্য 0 ধরছে। দেখো এখানে এটা 0, এটা 0 ধরছে, কিন্তু এই দুইটাকে আমার বার করতে হবে। এটা কি বের করতে হবে, যে 500 ডিগ্রিতে রেফারেন্স আছে, 500 থেকে টি পর্যন্ত, এটা টি টেম্পারেচার ছিল, তাহলে তখন এটা সিপি কি আসবে, সিপি 500 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেট করতে হচ্ছে। হোয়াট এভার ইজ দ্য টি, টি এখন যদি দেওয়া থাকতো তাহলে তো এটা করতাম, কিন্তু ধরো যে কেউ 500 না ধরে 25 ডিগ্রি ধরলো, এটাও 25 ধরলো, এটাও 25 ধরলো, তাহলে কি অঙ্কটা হবে না? অবশ্যই হবে। 25 ধরলে কি করতে হবে, তুমি আর এটাকে 0 ধরতে পারবে না, তার কারণ এটা আসে কত, আসে কিন্তু 500তে সে ঢুকতেছে, সে 500 ডিগ্রিতে ঢুকতেছে, তার মানে তুমি এটাকে, আমার একটু ঝামেলা করছে, কি তোমার শুনতেছ? জি স্যার। আচ্ছা, তখন তোমার এখানে কি করতে হবে, এখানে তুমি 0 ধরতে পারবে না, কিন্তু তুমি সুবিধাটা কি পাবা, সুবিধাটা পাবা যে তুমি এখন টেবল ইউজ করতে পারবা। কারণ তুমি জানো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে
এই যে এরকম সিপিডিটি 25 থেকে যে কোনো টেম্পারেচারে, যে কোনো মানে আর কি অনেকগুলো টেম্পারেচার, এই ইন্টিগ্রেশনটা বিভিন্ন সাবস্টেন্সের জন্য একটা টেবলে করে দেওয়া আছে। কত নম্বর টেবল? এই হলো সেই টেবলটা, টেবল B8। এখানে কি করা আছে? এই দেখো পি রেফারেন্স অ্যাটমসফিয়ার, এটা টি রেফারেন্স 25। এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এটা আসলে কি 25 থেকে টেম্পারেচারে তো সিপিডিটি করা আছে। ফর এক্সাম্পল আমি যদি হাইড্রোজেন নেই, ধরলাম 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের হাইড্রোজেন, তাহলে এটা ইন্টিগ্রেশন সিপি হাইড্রোজেন ডিটি 25 থেকে 1000, এটা করলে আমার ভ্যালুটা পাওয়া যাবে 29.04। এই ক্যালকুলেশন করে দেওয়া আছে। তাহলে সুবিধা হলো না? তো তুমি যদি টেবল ইউজ করতে চাও, জি স্যার। টেবল ইউজ করতে চাইলে তোমাকে এই রেফারেন্সই ধরতে হবে। তুমি অন্য রেফারেন্স ধরে এই টেবল ইউজ করতে পারবা না। যেমন 500 ডিগ্রিতে আমরা এখন আমরা ওই যে CO আর CO2 যেটা ছিল, তাহলে 500 ডিগ্রি এখানে আছে, আমি তখন এই এনথালপিটা লিখতাম, এখান থেকে টেবল থেকে নিয়ে আমি এখানে বসাই দিতাম সিওর ভ্যালু আর CO2 এর জায়গায় ভ্যালু, এই যে এই চিনের জায়গায়। ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখো, এখানে ওয়াটার যেটা ধরছে, ওয়াটারের এনথালপিটাকে আলাদা করে ধরলো। ওয়াটারের ট্রিপল পয়েন্ট কেন ধরলো? যে ওয়াটারের জন্য সে স্টিম টেবলটা ব্যবহার করতে চাচ্ছে। আমি যদি স্টিম টেবল ব্যবহার না করি, ওয়াটারকে যদি 25 ডিগ্রিতে ধরতাম, সেটাও আমার করা পসিবল। ওয়াটার অ্যাজ ধরো যে গ্যাস, ওয়াটারটাও গ্যাস হিসেবে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটা ধরে আপনি করলে আমি কিন্তু এই টেবলটা তখন ব্যবহার করতে পারবো। এখানে কিন্তু এই যে গ্যাস বলছে, ওয়েস্টেড গ্যাস, এখানে যে পানিটা আছে ওয়াটার, এটা কিন্তু গ্যাস হিসেবে রেফারেন্স ধরা। এখন যদি বলো 25 ডিগ্রিতে ওয়াটার গ্যাস হলে কি হবে, সেটা আমি ক্লাসে বলছি, এখানে এখন আর ডিসকাস করতে পারবো না, মানে এটা অনেক সময় সাপেক্ষ। তো এখন আমি দেখো তখন কি হইতো, আমি যদি ওয়াটারকে 25 ডিগ্রি গ্যাস ধরতাম, তাহলে আমি এই যে ওয়াটার ভ্যাপার, আমার ভ্যাপারটা আছে অলরেডি, এবং এখানে 5 বার প্রেসার, 5 বার প্রেসারের জন্য টেম্পারেচারটা জানতে হবে। টেম্পারেচারটা স্টিম টেবিল থেকে হয়তো আমি স্যাচুরেটেড যেহেতু, এই টেম্পারেচারটা জানলে আমি এখান থেকে সেই টেম্পারেচার এগেইনস্টে এই ডাটাটা নিয়ে নিতে পারবো এই ডান দিকেরটায়। কিন্তু বাঁয়েরটা কি হবে? বাঁয়েরটাতে কি আছে? ওয়াটার লিকুইড এট 25 ডিগ্রি। তাহলে আমার ছিল কি, আমার রেফারেন্স যদি তুমি ধরো ওয়াটার ভ্যাপার এট 25 ডিগ্রি, তোমার এখান থেকে যাইতে হবে কোথায়? ওয়াটার লিকুইড এট 25 ডিগ্রি। প্রেশার ইফেক্টটা আমি আপাতত পরে চিন্তা করো, 1 বার ধরো আপাতত। তাহলে এটা কোথেকে পাওয়া যাবে বলো দেখি? ওয়াটার ভ্যাপার 25 ডিগ্রিতে আছে তোমার হাতে, ওয়াটার লিকুইড 25 ডিগ্রিতে লাগবে। তাহলে এটা কি টেম্পারেচার চেঞ্জ তো হয় নাই, তাহলে এখানে কি হবে? ডেল্টা হিট অফ ভ্যাপোরাইজেশন লাগবে ওয়াটারের, 25 ডিগ্রিতে ওয়াটারের ভ্যাপোরাইজেশন লাগবে। তাহলে তুমি এটা পাবা, মানে এটা 1 বার প্রেসারে পাইলা, 1 বার, এটাও 1 বার, 5 বারটা পরে আসি। সেটা পাওয়া যাবে কোথায় দেখো? তোমার এই যে ওয়াটারের আমাদের টেম্পারেচার টেবল আছে একটা ওয়াটার, এই দেখো 25 ডিগ্রি ওয়াটার, এটার জন্য ওয়াটারের এনথালপি কত? 104। এই যে জিনিসটা, এটা হলো হিট অফ ভ্যাপোরাইজেশন 25 ডিগ্রিতে ওয়াটারের 2442। তখন এই টেম্পারেচারটা ইউজ করতে হবে। প্রেসার তো আলাদা না স্যার, এই জায়গায় প্রেসার তো আলাদা না। প্রেসার ইফেক্ট আমি পরে আসতেছি, তোমাদের এখানে। এটা হলো আবার আসবে, ঠিক আছে? তাইলে এখান থেকে দেখো আমরা যেটা বললাম, যে আমার যদি কেউ যদি রেফারেন্সটা ওয়াটার ভ্যাপার 25 ডিগ্রিতে নিত, তাহলে এটার এনথালপি ক্যালকুলেশন করাটা একটু কঠিন হতো। এটার এনথালপি ক্যালকুলেশনে কি করা লাগতো? আমার আছে ওয়াটার ভ্যাপার 25 ডিগ্রি আর 1 বার প্রেসারে, আমি প্রথমে বানাবো ওয়াটার লিকুইড এট 25 ডিগ্রি 1 বার প্রেসার। সেটার এই যে এনথালপি চেঞ্জ, সেটা পাওয়া যাবে এই টেবল থেকে, এই যে ইয়ার থেকে, স্টিম টেবলের টেম্পারেচার টেবল থেকে, এই 2442 আসলো। তাহলে আমি এটা পাইলাম, এনথালপিটা পেলাম, যে কতটুকু এনথালপি চেঞ্জ লাগবে এখানে। এরপরে কি হবে?
এরপর এখানে আছে কি ওয়াটার লিকুইড 25 ডিগ্রিতে আছে আবার 5 বার প্রেসার, যেটা একজন বলতেছিলাম 5 বার প্রেসার হলে আমার ইয়াটা কি আছে 1 বার প্রেসারে, 1 বার থেকে 5 বারে যাব। অথবা কেউ বলতে পারে যে 1 বার তো না স্যার, প্রেসারটা আছে এখানে আসলে এই যে 0.0317, এটাও হইতে পারে, অসুবিধা নাই, খুব অল্প পার্থক্য আসবে আর কি। এবং এখানে একটা ভি হ্যাট আছে, দেখো ভি হ্যাট এই যে এটা দেওয়া আছে। আমরা প্রেসার চেঞ্জ হলে ওয়াটার লিকুইড, এটা কি হলো ওয়াটার লিকুইড 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর কত প্রেসার 0.0317 বার। আমি এখান থেকে যাব কোথায়, ওয়াটার লিকুইড 25 ডিগ্রি সেন্টিগ্রেড 5 বার প্রেসার, এর এনথালপি চেঞ্জ কি হবে ভি হ্যাট ডেল্টা পি। এই প্রসেসটার জন্য ভি হ্যাট থেকে পাবা, এই যে ভি হ্যাট দেওয়া আছে এখানে, আর ডেল্টা পি কত 5 বার থেকে এই প্রেসারটা বাদ, তাহলে সেটা তোমার এই সেট আসবে। এটাকে যোগ করতে হবে। কখন ওয়াটারটা নিব, কখন স্টিমারটা নিব স্যার, এই যে ভিএট? না, এটা তো তুমি, আমি ওয়াটার একটা করতেছি না, আমি এখানে কি করছি দেখো, আমি আরেকবার বুঝাই, যারা তারা আরেকবার শুনো। আমরা কি বলছি, আমি রেফারেন্সটা কি ধরছি, আমি রেফারেন্স থেকে যাত্রা করতে হবে। রেফারেন্সটা ধরছিলাম কি, আমি বলছি আমি সিও ধরছি, CO2 ধরছি, ওয়াটার ধরছি, বলছি এগুলো সবাই অল গ্যাস, কত 1 অ্যাটমসফিয়ার প্রেসারে আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা আমার অ্যাভেইলেবল, এটা হলো আমার রেফারেন্স। এই রেফারেন্স থেকে ধরাতে সুবিধা কি হয়েছে, যে আমি এক হলো যে এই টেবলটা ব্যবহার করতে পারছি, টেবল B8। এখন অসুবিধাটা কি হয়েছে, যে অসুবিধাটা হয়েছে যে এই যে পানি যেটা ছিল এখানে এনথালপি, আমার আসতে হবে কোথায়, ওয়াটার লিকুইড ওয়াটারের 25 সেন্টিগ্রেডের এখানকার এনথালপি লাগবে 5 বার প্রেসারে, কিন্তু আমার হাতে আছে কি, হাতে আছে এটা। তখন আমি করলাম কি, ওয়াটার ভেপার 25 ডিগ্রিতে ধরছি, ওখান থেকে ওয়াটার লিকুইড বানিয়ে ফেলছি 25 ডিগ্রিতে, দুইটা স্টেপে করছি। আমি একটা স্লাইড ইয়া করে এটা দেখাই দিই, কি আছে আমার হাতে, ওয়াটার ভেপার, এটাকে রেফারেন্স ধরছি কত 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আর 1 বার প্রেসারে। এখান থেকে আমি যাইতে হবে ইয়াতে, ওয়াটার লিকুইড 25 ডিগ্রি সেন্টিগ্রেড 5 বার প্রেসার। আমি ডাইরেক্টলি তো এটা ক্যালকুলেট করতে পারছি না, আমি তখন কি করতেছি, যে হাইপোথেটিক্যাল প্রসেস করতে যাচ্ছি। এখান থেকে প্রথমে বানাচ্ছি এটা ওয়াটার লিকুইড 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 বারই ধরলাম প্রেসার। এটার জন্য আমার এনথালপি দেওয়ার দরকার ডেল্টা এস, এটা 1। এরপরে এখান থেকে আমি এই জায়গায় যাব, ডেল্টা এস 2 দরকার ছিল আমার, এই ডেল্টা এসটা, এই ডেল্টা এস সমান সমান আসলে ডেল্টা এইচ 1 যোগ ডেল্টা এইচ 2, এই দুটোর যোগফল। ডেল্টা এইচ 1টা পাবো থেকে, সেটা আমরা দেখাইলাম যে টেবল এই জায়গা থেকে, টেবল স্যাচুরেটেড এয়ার এর থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের আবার দেখাইছে এই যে ইভাপোরেশন টেম্পারেচার দেওয়া আছে এই 2442, যেটা আমরা পাইলাম এখানে, এটা পাইলাম 2442। আবার ইউনিটটা দেখবা, এটা কিলোজুল পার কেজি কিন্তু। আর এখানে আমার 1 বার থেকে 5 বারে যাইতে হলে এটা হলো ভি হ্যাট ডেল্টা পি। তো সেই জিনিসটা আমার এখানে যদি আসলে 1 বার না, আমি এটা আসলে পাইছিলাম, আমি দেখি এখানে সামান্য একটু ইয়া হবে, মানে ইনফ্যাক্ট মানে এই যে ইয়াটা, স্যার এখানে মাইনাস হবে না কোনটা, ডেল্টা H1? হ্যাঁ এটা মাইনাস হবে, ইয়েস ভালো কথা বলছো, এটা মাইনাস হবে, তারপর আমি ব্যাপার থেকে লিকুইডে আসছি, উল্টা দিকে আসছি, মাইনাস হবে, থ্যাংক ইউ। আর এখানে তুমি বি হ্যাট ডেল্টা পি করলে বি হ্যাট নিবা